This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পুলিশ কল করে কখনোই বলেনি কিন্তু এটা সুইসাইড, কিন্তু এই যে পরপর তিনটে বক্তব্য, তিনটে ফোন এবং তাতে কিন্তু বক্তব্যের ফারাক পাল্টে যাওয়া কেন, এই নিয়ে আলোচনা করব। প্রথমে দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, বারবার করে এই প্রশ্নগুলো বা একাধিক প্রশ্নই উঠেছে, কিন্তু তার মধ্যে এই যে অডিও ক্লিপ প্রথম আমরা তুলে ধরেছিলাম এবং বাবা আমার বক্তব্য যেটা দেখেছো, তুমিও নিশ্চয়ই দেখেছো আর কি, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে না ধোঁয়াশার চেষ্টা, কোথাও কি মনে হচ্ছে না গুলিয়ে দেওয়ার চেষ্টা? আমি প্রথমেই সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই। দেখুন, আমি একটা কথা বলি, আমাদের যাদের যাদের প্রিয়জন হারিয়েছে এখনো পর্যন্ত এবং সেই ফোন কল যাদেরকে অ্যাটেন্ড করতে হয়েছে হাসপাতাল থেকে, আমাদের প্রত্যেককে হাসপাতাল থেকে প্রথমে ফোন করে এই কথাটাই বলা হয়েছে যে আপনার যিনি প্রিয়জন ভর্তি রয়েছেন তিনি খুব অসুস্থ, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমার ধারণা আপনার দর্শকরা যারা টেলিভিশন চ্যানেল দেখছেন তারা প্রত্যেকে যদি কখনো এই খবর পেয়ে থাকেন, তাদেরকে প্রত্যেককে একদম মারা গিয়েছেন যে এই খবরটা ডাইরেক্ট কখনো হাসপাতাল দেয় না, চিরকাল এই কথাটাই বলে আসছে যে অসুস্থ তাড়াতাড়ি আসুন, এই অবধি ঠিক আছে। তার পরবর্তীকালে তিনি গুরুতর অসুস্থ, আমরা ভর্তি করছি। স্বাভাবিকভাবে কেউ যদি মারা গিয়ে থাকে তাহলে হাসপাতালের তরফ থেকে পরিবারকে যদি জানানো হয়, ডাইরেক্ট মারা গিয়েছে এই কথাটা তো বলা হয় না। বারবার ফ্যামিলির তরফ থেকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে কী হয়েছে বলুন না, কী হয়েছে বলুন না, তখন হয়তো একটা উত্তর। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে লাস্টেই আত্মহত্যার কথাটা বলা নিয়ে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যিনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে কলটা করলেন, এই অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে আত্মহত্যার কথা বলেছেন, এটা প্রথম দিন যখন থেকে ফ্যামিলি বলেছে, মানে আজ থেকে প্রায় 10-12-15 দিন আগে থেকে, তবে থেকে আমরা জানতে পারছি। কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপার ব্যক্তিটা এখনও পর্যন্ত সামনে আসেননি, এখনও পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম তার কাজ অবধি পৌঁছতে পারেনি, তার ট্রেস পাওয়া যায়নি, তার কোনো একটা বাইট বা তিনি কেন এই কথাটা বললেন। আমার মনে হয় সেই ব্যক্তি যিনি এই কথাটা বলেছিলেন তিনি কী পরিস্থিতিতে বলেছিলেন, কেন বলেছিলেন, এটা ওই পরিস্থিতিতে থাকা ব্যক্তিই বলতে পারবেন। কারণ ওই ঘটনা, যখন একটা ঘটনা ঘটছে, আমরা কিন্তু আজকে বিশ্লেষণ করছি ঘটনাটা ঘটে যাওয়ার প্রায় 20 দিনের মাথায়, আর সেই ঘটনাটা যখন ঘটেছে তখন সেই ঘটনাটা ঘটেছে 2-2.5 ঘন্টার ব্যাপার। ফলে সেই পরিস্থিতিতে কে কী কথা বলেছে এবং সেই আত্মহত্যার কথাটা কেন বলেছিল, কী কারণে বলেছিল, এটা সবচেয়ে বেটার এই অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় নিয়ে যিনি কথাটা বলছেন তিনিই বলতে পারবেন। ফলে আমার সমস্ত সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, কিংবা সেই ব্যক্তির কাছে যিনি এই অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে কথা বলেছিলেন, তিনি আদৌ অ্যাসিস্ট্যান্ট সুপার কিনা, যদি হয়ে থাকেন তাহলে কেন বললেন, তার আমার মনে হয় মিডিয়ার সামনে আসা উচিত, তার জনসমক্ষে আসা উচিত, এসে পাবলিকের সামনে এটা ক্লিয়ারলি বলা উচিত যে কেন তিনি সেই মুহূর্তে আত্মহত্যার কথাটা বলেছিলেন, কী পরিস্থিতিতে দাঁড়িয়ে বলেছিলেন। দেখুন, সেই পরিস্থিতিতে অনেক কিছু হয়ে থাকতে পারে, সুইসাইডের কথাটাই কেন তিনি বললেন, সেই মুহূর্তে তিনি কোনো প্রেশারে পড়েছিলেন কিনা, সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি হকচকিত হয়ে গিয়েছিলেন কিনা, এই অনেক কিছু ব্যাপার থাকতে পারে। কিন্তু কেন আত্মহত্যার কথাটাই বললেন, আবার বলছি এটা সবচেয়ে বেটার এক্সপ্লেনেশন তিনিই দিতে পারবেন ওই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি হাসপাতালের মুখপাত্র নই। কিন্তু একাংশের তরফ থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে যে ক্যাম্পেইনটা প্রথম থেকে একটা করা হচ্ছিল, যে পুলিশের তরফ থেকে প্রথম রটানো হয়েছে যে এটা আত্মহত্যার ঘটনা, এটা কিন্তু বারবার তার পরিবারের লোকজনও বলেছেন, তার মা বাবাও বারংবার বলেছেন, এবং আজকের এই কল রেকর্ডিংটাতেও এটা প্রমাণ হয়ে যায় যে পুলিশের তরফ থেকে কখনোই আত্মহত্যার কথা ফ্যামিলিকে জানানো হয়নি। এটা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও আমরা সন্দেহ, হাসপাতাল কর্তৃপক্ষ বলতে অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি আদৌ অ্যাসিস্ট্যান্ট সুপার কিনা, যদি সত্যি কেউ হয়ে থাকেন তাহলেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এটা ফোন করে বলা হয়েছিল বা ফোন করে জানানো হয়েছিল। আমি আবার বলছি, ইমিডিয়েট বেসিসে ওই ঘটনা ঘটার পর ওই কয়েক ঘন্টার মধ্যে তার পরিবারের লোককে জানানো এবং পরিবারের লোকের থেকে ক্রমাগত যে জানতে চাওয়া, এটা খুব স্বাভাবিক। আমি যদি জানতে পারি আমার পরিবারের কেউ অসুস্থ এবং আমাকে এভাবে ডাকা হচ্ছে গুরুতর অসুস্থ বলে, তো স্বাভাবিকভাবে আমিও বারবার জিজ্ঞাসা করবো যে আমাকে সত্যি কথাটা বলুন, কি হয়েছে। ফলে যাকে আমি প্রশ্নটা করছি তার এবং আমার, সেই দুজনের কাছেই সেই মুহূর্তটা যথেষ্ট আকস্মিক মুহূর্ত। ফলে স্বাভাবিকভাবে এই ব্যাপারটা তিনি ক্লিয়ার করতে পারবেন, আমরা চাই তাড়াতাড়ি ক্লিয়ার করুন, এবং এই আত্মহত্যার কথাটা কেন বলা হয়েছিল, কী জন্যে বলা হয়েছিল, আমার মনে হয় এটা সবার সামনে আসার দরকার। এক্স্যাক্টলি, এটা ক্লিয়ার হওয়া তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গা, এবং তুমি যে কথাটা বললে, অর্থাৎ মূলত যে ইতিমধ্যে অডিও ক্লিপ ভাইরাল হলো এবং যিনি বললেন তারও কিন্তু সামনে আসা উচিত। অর্চনাদি, একদিকে তো বিজেপি নেত্রী আর অপরদিকে পেশায় কিন্তু আপনি চিকিৎসক, সেই হিসেবে দেবাংশুর কথা সূত্র ধরে প্রথমেই এই জাতীয় ঘটনার ক্ষেত্রে মৃত্যুর সংবাদ দেওয়ার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বের জায়গা, এবং তারপরে 1, 2, 3 নম্বর ফোনে আত্মহত্যার কথা, এখানেই কি প্রশ্ন নয়? তৃণমূলের মুখপাত্র ছোট ভাই দেবাংশু বেশ খানিকক্ষণ ধরে হাত পা নেড়ে বুঝিয়ে বাজিয়ে অনেক কিছু বললেন। আদপি দেবাংশু কেন, পুলিশ, হাসপাতাল এবং সকলে আমরা জানি কোন নাম্বার থেকে ফোনটা গেছে, সেই নাম্বারটা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের নাকি বাগবাজারের বা বড়বাজারের কারো, সুতরাং নাম্বার ভেরিফাইড।
ওই নাম্বার থেকে ওই সময়ে ওই ঘটনার ওপরে বিবৃতি দিয়ে বাড়ির লোককে ডেকে কে পাঠাতে পারে? ওই অফিসে যারা চাকরি করে তারা, অ্যাসিস্ট্যান্ট সুপার না হোক, অ্যাসিস্ট্যান্ট সুপার যাকে বলেছেন তিনি করেছেন, এতে তো কোনো ভুল নেই, এটা পাগলেও বোঝে। প্রথম কথা এটা, সাপ্রেস করে কিছু হয় না। দ্বিতীয় কথা হলো, একটা সুন্দর ছোট্ট ভিডিও এসেছিল, আজকেই দেখলাম, সেটাতে দেখাচ্ছে যে ফোন করে বলা হচ্ছে আপনার মেয়ে অসুস্থ, এক্ষুনি আসুন, এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে, পেশেন্টটিকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে এবং এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে, আপনারা এমার্জেন্সিতে আসুন। এমার্জেন্সিতে যদি আসবে, সেখানে যদি মারা যাবে, তাহলে তাকে আবার কেন ওই ক্রাইম সিন যেখানে সেমিনার রুম, সেখানে নিয়ে আবার সাজিয়ে গুজিয়ে রেখে দেওয়া হলো? হু ডিড ইট? আমি অন্য কথার মধ্যে যাচ্ছি না। প্রথমে তো এটা বলেছে মাথার গন্ডগোল আছে, সাইকিক, ওই ব্যাপারগুলো বাদ দিলাম। আত্মহত্যা করেছে, বাদ দিন, সেগুলো বাদ দিয়েও যেই পয়েন্টসগুলো, তারপরে নেকেড আই অ্যাপিয়ারেন্স আমি নিজে দেখেছি। আমি একটার সময় গিয়ে মেয়েটির একদম যেভাবে একটা আপার গার্মেন্টসের একটা পার্ট ছিল না, লোয়ারটা পুরো খোলা ছিল, সারা মুখে স্ক্র্যাচ, যেভাবে প্রতিরোধ প্রচুর, মানে ব্রুজ, মানে যেভাবে ওর ওপর একটা প্রতিরোধের মারাত্মক চিহ্ন, যে কোনো সাধারণ মানুষ দেখে বুঝবে তার উপর একটা শারীরিক মারাত্মক। পুলিশ কমিশনার যখন স্টেটমেন্ট দিলেন ফর দ্য ফার্স্ট টাইম ওই দিন সন্ধেবেলা, সেখানে শুনলাম একটা ঘটনা ঘটেছে, একটা ডাক্তার নামটা বললেন এবং তিনি মারা গেছেন, একবারও বললেন না তার উপর শারীরিক নির্যাতন হয়েছে, তাকে রেপ করা হয়েছে, তাকে তার মুখে আঘাতের চিহ্ন, এই অবস্থায় কর্মক্ষেত্রে রাত্রিবেলা তার এইটা হয়েছে, আমরা সকাল 10টার আগে জানতে পারিনি। সেগুলো কিছুই বলি, সেখানেই তো প্রশ্ন, আড়াল করার অভিযোগ। তার মানে সমস্ত ঘটনাগুলো, আরজিকরের এই ঘটনাগুলো, দেখুন আমি আরজিকরের এক্স স্টুডেন্ট, আমি এখানে পড়াশুনো করেছি, আমরা আজ থেকে এখানে পাশ করেছি, রাতের বেলা ডিউটি করেছি এখানে। আমাদের সময় আমরা মানে রাত্রিবেলা হাসপাতালে কেউ আমাদের ডাক্তারদের ওপরে বা পিজিটিদের ওপরে কেউ কোনো মানে এইসব কথা তো দূরস্থ, আমরা বসিং করতাম। মানে মেয়েরা রাত দখল করে যে আওয়াজ উঠেছে না, আমরা যারা গাইনি ডিপার্টমেন্টে, আমার তো চেস্ট ডিপার্টমেন্ট ছিল না, আমি গাইনি ডিপার্টমেন্টে তারা সারা হাসপাতাল রাজ করতাম। কে কোথায় ঘুমোচ্ছে তাকে ঘুম থেকে তুলে চল চা খাবি চল, আর একটা সময় লেবার রুম শেষ করে চালা ঘুমোচ্ছে। আমার এখনও মনে আছে, তার স্টোভে নিজেরাই আগুন লাগিয়ে চা খেয়ে 3টের সময় উঠলাম। সারা হাসপাতাল ঘুমাচ্ছে, রুগীরা ঘুমাচ্ছে, ডিপার্টমেন্ট ঘুমাচ্ছে। কোনো দিন ভুল করে মনে হয়নি নিজের হাসপাতালের গলিতে গলিতে, রন্ধে রন্ধে এত বেশি করাপশন, এত ধর্ষক, এত চোরেরা ডাকাতরা লুকিয়ে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।